আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চারটি ভিন্ন স্বাদের দারুণ মজার পুডিং রেসিপি। আজকের পুডিংগুলা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন পুডিংগুলো আমরা দেখতে থাকি। গাজরের ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা গাজর ছিলে একটা গ্রেটার দিয়ে ঠিক এভাবে কুচি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বটি দিয়েও কুচিটা করে নিতে পারবেন। গাজরের কুচিগুলো সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারবেন। বাটার কিংবা ঘি দুইটার একটা দিয়ে করলেই কিন্তু হবে। তেল দিয়ে যদি এই পুডিংটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বাটারটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো কুচি করা গাজরগুলো। গাজর কুচিগুলো বাটারের সাথে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি, আর চুলা আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়াম আছে কিন্তু অনবরত নেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট গাজরের কুচিগুলো এভাবেই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়েছি, আর অনবরত কিন্তু নেড়ে তারপর ভেজে নিতে হবে, না হলে কিন্তু গাজর কুচিগুলো পুড়ে যাবে, আর পুড়লে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। গাজর কুচিটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধটা দেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে আরো 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই 5 মিনিটের মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। অল্প করে স্প্যাচুলার মধ্যে গাজর কুচি নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এই গাজর কুচিগুলো যেহেতু আমি ব্লেন্ডারে জারের মধ্যে ব্লেন্ড করব, সেক্ষেত্রে কিন্তু আর এই গরুর দুধটা শুকানোর দরকার নাই। কেউ যদি ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু দুধটাকে শুকিয়ে শিলপাটার মতো পিষে নিতে পারবেন। চুলাটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর এই যে গাজর কুচিটা সেদ্ধ করেছিলাম এই জারের মধ্যে নিয়ে নিব। ঝাড় ঢাকনাটা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। গাজর কুচিগুলো ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখায় কেমন ব্লেন্ড হয়েছে। এই যে একদম কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। পুডিংয়ের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিম 2টাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাঁটা চামচ দিয়েও এই ডিম 2টা ফেটিয়ে নিতে পারেন। 2টা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দেওয়ার পরে এই ডিমের সাথে এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাথে চিনিটাকে আমি মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে জাস্ট আমি শুধু জাল করে নিয়েছি। গরুর দুধটা দেওয়ার পর আবারও এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দুধটা ডিমের মিশ্রণের সাথে মিশে যায়। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটাও আমি উইচটা দিয়ে মিশিয়ে নিলাম। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি ছেঁকে নিব। তাতে কি হবে, এই পুডিংটা কিন্তু একদম স্মুথ হবে। এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। ডিমের মিশ্রণটা এই ছাঁকনির মধ্যে এখন ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণে দেখুন ডিমের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ছাঁকনির মধ্যে রয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ওই যে ব্লেন্ড করা গাজরের মিশ্রণটা। আমার কিন্তু এখানে 1 কাপ পরিমাণ গাজরের মিশ্রণ হয়েছে। উইচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই যে পুডিংয়ের মিশ্রণটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা ক্যারামেলটা সেট করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে এভাবেই আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণের মধ্যে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে। স্প্যাচুলাটা দিয়ে ঠিক নেড়ে চিনিটা এভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন চিনির মধ্যে হালকা একটা কালার চলে এসেছে। এখনো কিন্তু আমাদের ক্যারামেলের কালারটা আসে নাই। সুন্দর একটা সোনালী কালার যখন চলে আসবে তখনই বুঝতে হবে যে ক্যারামেলটা আমাদের রেডি। আর এই যে দেখুন সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে ক্যারামেলটা সেট করে নিচ্ছি, না হলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। পুডিংটা সেট করার জন্য এখানে একটা কেক মোল্ড নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা মোল্ডের চারো সাইডে লাগিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে এটাকে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে রেখে দিব সেট হওয়ার জন্য। ক্যারামেলটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আর এটা দেখুন সেট হয়ে গিয়েছে। এখন পুডিং বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটাকে নাড়া দিয়ে এই বাটির মধ্যে ঠেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি বাটির মধ্যে ঠেলে দিয়েছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে এই মোলটাকে মুড়িয়ে নিচ্ছি। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়েছি, আর সাথে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর পানিটা কেমন দিয়েছি একটু খেয়াল করে দেখুন। এখন এই পুডিংয়ের মোলটাকে আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে এই ছিটিটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে 30 মিনিট আমি এটাকে এভাবে স্টিম করে নেব। তাহলে 30 মিনিট পর দেখাই
ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট স্টিম করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিব আর এখন চেক করে দেখব পুডিংটা আমাদের হয়েছে কিনা। উপরের ফয়েলটাকে আমি আলতো করে সরিয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু আমাদের এই 35 মিনিটের মধ্যে একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি এই পুডিংয়ের মোলটাকে নামিয়ে নিব। পুডিংটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই পুডিংটাকে আমরা আনমোল্ড করে নিব। একটা ছুরির সাহায্যে মোলটাকে ঠিক এভাবে করে একটু লুজ করে দিচ্ছি। লুজ করে নিলাম। মোল্ডের উপরে একটা প্লেট রেখে দিচ্ছি। তারপর এটাকে উল্টো করে দিব আর হাতে জাস্ট এভাবে একটু ঝাঁকিয়ে নিব। আর মাশাআল্লাহ দেখুন আমাদের পুডিংটা একদম পারফেক্ট একটা কালার এসেছে। পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এখন উঠিয়ে দেখাই কতটা পারফেক্টভাবে পুডিংটা হয়েছে। তৈরি করে নিয়েছি গাজর আর ডিমের ক্যারামেল পুডিং। আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পুডিংয়ের জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে দিলাম আর দেখুন কিছুক্ষণের মধ্যেই চিনি থেকে কিন্তু পানি উঠতে শুরু হয়ে গিয়েছে। এভাবে ননস্টিকের প্যানের মধ্যে যদি ক্যারামেলটা তৈরি করেন তাহলে কিন্তু পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়। আর এখানে কিন্তু পানি দেওয়ার ঝামেলাটাও থাকে না। আর এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে চিনিটা গলতে শুরু হয়ে গিয়েছে। এই স্প্যাচুলা দিয়ে আমি এভাবে নেড়ে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দেখুন ক্যারামেলের কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এটাকে সেট করে নিব। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে এভাবে একটু ঘুরিয়ে নিব। তাহলে কি হবে সুন্দর করে কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। ঘুরিয়ে দিলাম। এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব। ব্রেড পুডিং বানানোর জন্য এখানে 2টা পাউরুটি স্লাইস নিয়েছি। এখন এই পাউরুটি স্লাইসগুলোকে আমি টুকরা করে নিব। একটা কেচির সাহায্যে আমি পাউরুটিটাকে কেটে নিচ্ছি আর ব্রাউন অংশটা সহই আমি নিয়ে নিব। 2টা পাউরুটি স্লাইস কেটে এভাবে টুকরা করে নিলাম। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জাল করা গরুর দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে তারপর পাউরুটির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। গরুর দুধের সাথে পাউরুটি স্লাইসগুলোকে এভাবে একটু চুবিয়ে দিব। তাতে করে কি হবে এটা কিন্তু সফট হয়ে যাবে। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 2টা ডিম দিয়ে দিব। ডিমগুলো কিন্তু আমার নর্মাল আছে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। একটা হ্যান্ড উইচের সাহায্যে চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। ডিম আর চিনিটাকে আমি 3-4 মিনিট ফেটিয়ে নিলাম। আর চিনির যে দানা দানা ভাবটা আছে এটা কিন্তু একদমই গলে গিয়েছে। এখন এই বাটিটাকেও আমি সাইড করে রেখে দিব। পাউরুটি স্লাইসগুলোকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পাউরুটি স্লাইসগুলো ব্লেন্ড করার জন্য এখানে একটা ব্লেন্ডারে জানিয়ে নিলাম। আর দুধে ভিজানো পাউরুটি স্লাইসগুলো এখন দিয়ে দিব। ঝাড়ের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা পাউরুটির মিশ্রণটা এখন এই ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমের বাটির মধ্যে সবটুকু নিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও উইস্কটা দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিব। ক্যারামেলটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই মোল্ডের উপর আমি একটা ঝাঁঝনি নিয়ে নিব। আর যে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করেছি ঝাঁঝনিটা দিয়ে আমি ছেঁকে দিয়ে দিব। তাতে করে কি হবে পুডিংটা কিন্তু আরও স্মুথ হবে। পুডিংয়ের বাটিটাকে আমি এখন একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব। পুডিংটাকে স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে কিছু কিচেন টিস্যু দিয়ে দিব। তারপর এই পুডিংয়ের বাটিটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিব। আচ্ছা কিচেন টিস্যুটা কেন দিয়েছি, হাঁড়িটার মধ্যে যদি কিচেন টিস্যুটা না দিই তাহলে কিন্তু বাটিটা নাড়াচাড়া করবে। আর আপনারা যদি কিচেন টিস্যুটা না দিতে চান যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে তারপর স্টিম করে নিলে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিলাম। চুলার মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিট এই পুডিংটাকে আমি স্টিম করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি বলেছিলাম 20 থেকে 25 মিনিট স্টিম করব। আমি এটাকে 30 মিনিট স্টিম করেছি আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। চুলাটা বন্ধ করে দিব, না হলে কিন্তু দেখতে পারবো না পুডিংটা আমাদের হয়েছে কিনা। একটা চামচের সাহায্যে ফয়েলটাকে এভাবে আলগো করে নিচ্ছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পুডিংটা আমাদের পারফেক্ট হয়ে গিয়েছে। তারপর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা পুডিংয়ে বসিয়ে দিয়েছিলাম আর দেখুন ক্লিন বের হয়ে এসেছে। পুডিংটা যেহেতু আমাদের হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। ব্রেড পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটাকে ঠান্ডা করার পর ফ্রিজে নর্মালি আমি এটাকে 30 মিনিট রেখে দিয়েছিলাম। ফয়েলটা উঠিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের বাটিটাকে লুজ করে নিচ্ছি। এখন আমি পুডিংটা আনমোল্ড করে নিব। উপরে একটা প্লেট রেখে পুডিংয়ের বাটিটাকে ঠিক এভাবে উল্টো করে দিলাম। হাত দিয়ে একটু ট্যাপ করে দিব। বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন আমি আপনাদের সঙ্গে পুডিংটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমাদের পুডিংটা। আমি আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
কলার পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটা ছোট সাইজের কলা নিয়েছি। এখন এই কলাগুলোকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। সাথে নিয়ে নিব দুইটা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে তারপর এগুলোকে রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু পুডিংটা তৈরি করে নিতে হবে। দুইটা ডিমই আমি ভেঙে নিয়ে নিলাম। এখন একটা মেশার দিয়ে কলাটাকে একটু মেশ করে নিচ্ছি আর ডিমগুলোকে কলার সাথে এভাবে একটু মিশিয়ে নিব। মেশাটা দিয়ে কলা আর ডিমটাকে এভাবে করে আমি মিক্স করে নিয়েছি। এই যে এখন এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিব। জগের মধ্যে ডিম আর কলার মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। 1.5 কাপ গরুর দুধ ডাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিলাম। এখন এই দুধটা ঢেলে দিলাম। জগের ঢাকনাটা লাগিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখাই। এখন এই মিশ্রণটাকে আমি একটা সাইড করে রেখে দিব আর ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আমাদের ক্যারামেলটা। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি আর এই কেক মোল্ডের মধ্যে ওই যে ক্যারামেলটা আমরা রেডি করেছি এটা এখন ঝটপটে ঢেলে দিব, না হলে কিন্তু পরে আর এটা সেট করা যাবে না। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পর ভালো করে এই মোল্ডটাকে ঘুরিয়ে নিব যেন সব দিকেই ক্যারামেলটা লেগে যায়। এখন এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। ক্যারামেলটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এই যে ওই যে পুডিংয়ের মিশ্রণটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এখন এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। তার আগে এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আর এই মিশ্রণটাকে একটু ছেঁকে দিব, কারণ কোনো রকমের কলার গুটি দানা যদি থেকে যায় তাহলে কিন্তু এই ছাঁকনিটার মধ্যেই থেকে যাবে, পুডিংয়ে যাবে না। আর ছেঁকে দেওয়ার কারণে কি হয়েছে আমি আপনাদেরকে দেখাই। এই যে কলার যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ব্লেন্ড হয় নাই। যদি আমরা না ছেঁকে দিতাম তাহলে কিন্তু এই বিচিগুলো পুডিংয়ের মধ্যে চলে যেত। তো এভাবে অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটাও খেতে ভালো লাগবে। এখন এই মোলটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর সাথে একটা স্ট্যান্ডটা যেন ডুবে যায় ওইভাবে কিন্তু পানিটা দিতে হবে। ওই যে পুডিংয়ের যে মোলটা আছে এখন এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটা লবঙ্গ সাহায্যে বন্ধ করে দিচ্ছি। লবঙ্গ না থাকলে আপনার টিস্যু দিয়ে কিন্তু এই ছিদ্রটা অফ করে দিতে পারেন। এখন চুলা আছে মিডিয়াম রেখে 5 মিনিট এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিন্তু 5 মিনিট আমি স্টিম করে নিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে আছে। এখন চুলা আঁচটা আমি একদম কমিয়ে দিব আর এই চুলা আঁচ লোতে রেখে আমি আরো 20 থেকে 25 মিনিট এটাকে এভাবেই স্টিম করে নিব। বলেছিলাম 20 থেকে 25 মিনিট পুডিংটাকে স্টিম করে নিব। আমি 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তার মাঝে কিন্তু একবারের জন্য ঢাকনা খুলে দেখি নাই। আর যে পানিটা দিয়েছিলাম দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। উপরে যে ফয়েল পেপারটা আছে এটা উঠিয়ে নিব আর দেখব পুডিংটা আমাদের জমেছে কিনা। ফয়েলটা উঠিয়ে নিলাম। এখন একটা টুথপিকের সাহায্যে দেখছি যে আমাদের পুডিংটা হয়েছে কিনা। টুথপিকটা পুডিংয়ের মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন আমি এটাকে বের করে নিচ্ছি আর এই যে দেখুন ক্লিন বের হয়ে এসেছে। যেহেতু পুডিংটা আমাদের জমে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে এই বাটিটাকে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পুডিংয়ের বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখুন আর কলার পুডিং তো একটু দেখতে কালচে কালার হচ্ছে, এটা কলার জন্য। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের বাটিটাকে লুজ করে নিচ্ছি। উপর একটা প্লেট রেখে এটাকে এখন আনমোল্ড করে নিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে পুডিংটা আমাদের হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগতেছে আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সাবুদানার পুডিং বানানোর জন্য প্রথমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরির জন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনো কিন্তু আমাদের ক্যারামেলটা রেডি না। তো ক্যারামেলটা রেডি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এভাবে নাড়বো। নাড়তে নাড়তে ক্যারামেলটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। খেয়াল করে দেখুন ক্যারামেলটাকে কিন্তু আমাদের পুরো ফেলা যাবে না। এটা যেহেতু হয়ে গিয়েছে এটাকে গরম গরমই কিন্তু সেট করে নিতে হবে। আমি এটার মধ্যে পুডিংটাকে সেট করে নিব, তার জন্য এটার মধ্যে আমি ক্যারামেলটা এখন ঢেলে দিব। তো এটাকে সেট হওয়ার জন্য আমি সাইডে রেখে দিব। পুডিং বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব। কারো কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু এমন একটা হ্যান্ড হুইচ দিয়েও এটাকে বিট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর হ্যান্ড হুইচটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়েও ফেটে নিতে পারবেন। তো এটাকে বিট করে নিচ্ছি। বিট করে নিলাম। দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ।
দুটো দিয়ে আবারও এটাকে বিট করে নিচ্ছি। বিট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। দিয়ে দেবো 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু এলাচ গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন কিংবা কেওড়া জলও দিয়ে দিতে পারবেন। এটাকে বিট করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে তারপর এটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই সাবুদানাগুলো এখন আমি দিয়ে দিব। এই হ্যান্ড উইচটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এই সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব। পুডিংটা জমানোর জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এখন আমি পুডিং এর বাটিটা দিয়ে দিব। আর বাটিটা দেওয়ার পর দেখুন বাটির কিন্তু অর্ধেকের নিচে পানিটা রয়ে গিয়েছে। ঠিক এমন ভাবে পানিটা দিতে হবে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে আমি এই বাটির মুখটাকে আটকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই ফয়েল পেপারটা না থাকে আপনারা কিন্তু যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট বলেছিলাম ঢেকে রেখে দিব। আমি এটাকে 25 মিনিট রাখি নাই, আমি এটাকে 30 মিনিট রেখে দিয়েছি। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব আমাদের পুডিংটা হয়েছে কিনা। এই যে দেখুন টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা আমার ভালোভাবে জমে গিয়েছে। এখন এই পুডিং এর বাটিটাকে আমি নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। 1 ঘন্টা ফ্রিজের মধ্যে পুডিংটাকে ঠান্ডা হওয়ার পর রেখে দিয়েছিলাম। আর এই যে পুডিংটাও কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। বাটির সাইডগুলোকে আমি লুজ করে দিব। বাটির চারো সাইড আমি লুজ করে দিয়েছি। এখন এটাকে আনমোল্ড করে নিচ্ছি। বাটিটাকে আমি টেপ করে দিব। আমি পুডিংটাকে আনমোল্ড করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভীষণ মজা লাগবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখলেন তো একে একে 4টি ভিন্ন স্বাদের পুডিং রেসিপি খুব সহজে বাসায় কিভাবে বানিয়ে নিলাম। আশা করছি পুডিং রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।